ওনাকে আসলে প্রেডিক্ট করা মানুষের সাধ্য না, এআইও ফেল করে। ডাচ বাহিনীর সঙ্গে ইতালি, জার্মান আর ন্যাটোর বহুজাতিক বাহিনী অভিযানে অংশ নেয়। হ্যাঁ, ন্যাটো আসলে কি এই যুদ্ধ এই যুদ্ধে ন্যাটোকে জড়িয়ে গেল কিনা, বা এটা আসলে বৃহৎ পরিসরে চলে গেল কিনা, আরো বড় পরিসরে চলে গেল। এখন তার রাশিয়ার বক্তব্যটা কি হবে? ন্যাটো যেহেতু এখন এক ধরনের বলা যায় এখানে প্রথমবারের মতো, এই যুদ্ধ শুরু হওয়ার প্রথমবারের মতো ন্যাটো এখানে জড়িয়ে গেল। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীর দা, আমাদের এই বিশ্ব সংযোগে আমার এবং দর্শকদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে প্রবীর দা, আমার হাতে দেখছেন আপনি প্রচুর কমেন্টস, তো আমাদের তো শিডিউল টাইম থাকে, তাই আমি সবগুলো পড়তে পারছি না বলে দুঃখিত দর্শক, কিন্তু আমি যেগুলো হাতে আছে আমি পড়ে নিচ্ছি। গাজী হানিফ নামে এক দর্শক লিখেছেন, এই আক্রমণ সকল গোয়েন্দা তথ্য আমেরিকা দিয়েছে, ইসরায়েলকে নাপাক এবং রিফুয়েলিংয়ের ব্যবস্থা করে দিয়েছে আমেরিকা। এটা যে কাতারে যে সর্বশেষ ইসরায়েলি অ্যাটাকটা হলো তার উপরে। আচ্ছা, উনি আবার বলছেন ডলারে তেল বিক্রি বন্ধ করলে আমেরিকার পতন শুরু হয়ে যাবে। উনি আবার একটা সাজেস্ট করেছেন। আর মূল কথা হলো, সৌদি আরব নাটের গুরু, সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে সব দেশে হামলা চালালো, নিশ্চুপ থাকবে সৌদি আরব। আসলে সৌদি আরব আমেরিকার তাবেদার। দর্শকদের আগে আমরা ম্যাপটা দেখিয়েছিলাম, ইউক্রেনের ম্যাপ, বেলারুশের দিক দিয়ে কিয়েভ, তারপরে পোল্যান্ড। হঠাৎ আমরা দেখছিলাম যে দক্ষিণ থেকে আক্রমণ করতেছিল এবং একের পর এক সিটি দখল করে নিচ্ছিল। আপনার ঝারপেজিয়া, দানেক্স, তারপর আপনার এখানে ওড়িশা, এগুলো দখল করার পরে হঠাৎ করে কেন আপনার রাশিয়া ড্রোন পাঠালো পোল্যান্ডে, এবং পোল্যান্ড সে ড্রোন আপনার ভূপাতিত করার দাবি করতেছে। এদিকে আবার ট্রাম্প সঙ্গে সঙ্গে রিয়াক্ট। ট্রাম্প তো খুবই অ্যাক্টিভ, কারণ ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া চালায় নাকি এআই চালায় এটা আমরা ঠিক জানি না। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে উনি একটা রিয়াক্ট করে দেয়, পরে আবার ওইটার আবার বিপরীত রিয়াক্ট করে। ওনাকে আসলে প্রেডিক্ট করা মানুষের সাধ্য না, এআইও ফেল করে। তো উনি সঙ্গে সঙ্গে বলছে যে হেয়ার উই গো। এটার মানে অনেক কিছু হতে পারে, এটার মানে শান্তি হতে পারে, যুদ্ধ হতে পারে, কোনো বড় পরিসরে কোনো কিছু প্রস্তুতি হতে পারে। উনি এর মধ্যে পোল্যান্ডের আপনার নাউরোকি প্রেসিডেন্ট কার্লো নাউরিকের সাথে ফোনে আলাপ করেছেন, আবার ইউরোপীয় নেতাদের সাথে কথা বলেছেন, ম্যাকোর সাথে কথা বলেছেন। আবার ম্যাকো তারপর কথাবার্তা যেটা শোনা যাচ্ছে, আপনি যেটা বললেন যে ন্যাটো তার আর্টিকেল 4 সেটা অ্যাক্টিভ করে দিয়েছে। কারণ সমস্ত বিষয় নিয়ে আসলে এটা কি ভয়াবহ কিছুর ইঙ্গিত করছে কিনা, হেয়ার উই গো। হ্যাঁ, ধন্যবাদ। এতদিন পর্যন্ত আসলে আমরা একটা জিনিস দেখছিলাম যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং আলোচনা সমালোচনা বা পাল্টাপাল্টি যাই যেটা বলি না কেন, দখল বা ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা। কিন্তু খুব অবাক করে দিয়ে গতকালকে যেটা হলো যে পোল্যান্ডের আকাশসীমা এয়ার স্পেসের মধ্যে রাশিয়ার ড্রোন প্রবেশ করলো, এবং তৎক্ষণাৎ সেটা দাবি করছে যেগুলো ভূপাতিত করা যাবে ডজন খানেকের মধ্যে ভূপাতিত। হ্যাঁ, আপনার ডাচ বাহিনীর সঙ্গে ইতালি, জার্মান আর ন্যাটোর বহুজাতিক বাহিনী অভিযানে অংশ নেয়। হ্যাঁ, ন্যাটো সহ। এখন আমি কালকে রাত্রে যেটা আসলে এই ঘটনার আপডেট যখন ফলো করছিলাম, তখন দেখা গেল আমি একটা হেডলাইনের দিকে আমার খুব চোখ আটকে গেল। সেটা হচ্ছে আল জাজিরার একটা হেডলাইনটা আল জাজিরা একটা আশঙ্কা প্রকাশ করছে, যে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখেছে তার হেডলাইনের মধ্যে, যে আসলে কি এই যুদ্ধে ন্যাটোকে জড়িয়ে গেল কিনা, বা এটা আসলে বৃহৎ পরিসরে চলে গেল কিনা, আরো বড় পরিসরে চলে গেল কিনা। আসলে আশঙ্কাটা এটা হয়তো এই ইউক্রেন রাশিয়ার এই সংঘাতটার যখন তো শুরু হয়েছিল, একটা ছোটখাটো আশঙ্কা ছিল যে কখন ন্যাটো জড়িয়ে যায়। ন্যাটো অবশ্য নিজেকে একটু দূরেও রেখেছিল, একটু দূর থেকে যেভাবে ইউক্রেনকে সাপোর্ট দেওয়া যায়, সে অস্ত্র দিয়ে, কিন্তু সরাসরি এক ধরনের যুদ্ধ আক্রমণ করা বা আরেকটু নিজেকে এটার সাথে সংযুক্ত করা, সেটাতে ন্যাটো যায়নি। কিন্তু গতকাল যে পোল্যান্ডের যে ঘটনাটা, সেটার মধ্যে আমরা জানি যে পোল্যান্ড সরাসরি ন্যাটোর একদম সদস্য। এই কারণে আমরা যে এই অনুচ্ছেদ 4 কথা বলছিলাম, ওখানে কিন্তু সরাসরি বলা আছে, কোনো দেশ যদি নিজের নিরাপত্তাহীনতায় ভোগে
নিরাপত্তাহীনতা যদি সে মনে করে যে সে তার এখানে কারো সাহায্য দরকার, সে অবশ্যই তখন সেক্ষেত্রে ন্যাটো তাকে সেই ইয়ে থেকে তাকে সাহায্য করতে পারে। কিন্তু তখন তাকে ন্যাটোর সদস্য হতে হবে, মানে সদস্য দেশের বাইরে, ইউক্রেন তো সদস্যের বাইরে, হ্যাঁ ইউক্রেন পারছে না। পোল্যান্ড যেহেতু তার একদম একদম সক্রিয় সদস্য, সেই হিসেবে তার এখানে একটা এই সমর্থনটা সে পায়। এবং এই রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ এয়ার স্পেসে এই পোল্যান্ডের, আবার ঠিক পাল্টা সেখানে সেগুলো ড্রোনকে ভূপাতিত করা ন্যাটোর, এই ঘটনাটা ঘটে গেল এবং ট্রাম্পের দ্রুত রিয়াকশন, আমার কাছে জিনিসটাকে মনে হচ্ছে আসলে আমরা এতদিন হয়তো একটা শান্তি চুক্তির একটা সেটা হয়তো বা না, কালকের ঘটনার পর থেকে অনেকটাই থমকে যাবে। কারণ একটা আমি যেটা মনে হচ্ছে রাশিয়া হয়তো বা একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়ে জিনিসটা করে ফেলেছে, এবং তার হয়তো নিশ্চয় পরিকল্পনা আছে কেন করছে, তার চিন্তা আছে এর পেছনে। কিন্তু ন্যাটো যেহেতু মানে গুলি ছুড়ে দিয়েছে, সেহেতু এই গুলির এখন পাল্টা কি জবাব আসে সেটাও এখন দেখার। রাশিয়া এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্টে যায়নি, বা এটাকে এইটা হয়তো তারা আজকের মধ্যে হয়তো জানাবে কোনো একটা কিছু, তখন হয়তো বোঝা যাবে যে ন্যাটোর এই বা এটাতে জড়িয়ে পড়া বা ন্যাটো গুলি করা বা ভূপাতিত ড্রোন করা, এই বিষয়টাতে রাশিয়া আসলে কি মনে করছে। রাশিয়ার আসলে এটা এখানে মানে যেহেতু ন্যাটো নিয়ে তার যত চিন্তা, ন্যাটো নিয়ে তার যত ধরনের অস্বস্তি, এখন তার রাশিয়ার বক্তব্যটা কি হবে। ন্যাটো যেহেতু এখন এক ধরনের বলা যায় এখানে প্রথমবারের মতো, এই যুদ্ধ শুরু হওয়ার প্রথমবারের মতো ন্যাটো এখানে জড়িয়ে গেল। তাহলে আপনি কি বলছেন এই যুদ্ধটাকে আরো এক ধাপ উপরে নিয়ে গেল? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে সেটা, যে এক ধাপে এগিয়ে গেল। এবং যেটা আমাদের আশঙ্কার মাত্রা ছিল যে ন্যাটো জড়িয়ে যাওয়া মানে এটা এক ধরনের বিশ্বযুদ্ধের একটা সেই জায়গাটা চলে যাওয়ার একটা আশঙ্কা আমাদের, যেটা করছিলাম গত 3 বছর বা এর বেশি সময় ধরে, এই যে জড়িয়ে যাওয়াটা যে আশঙ্কাটাই কেন জানি সত্যি হতে যাচ্ছে। আচ্ছা, ট্রাম্প যে 3টা শব্দ বলেছেন, হেয়ার উই গো, আপনার নিশ্চয়ই মনে আছে ইরানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়, বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে আমি একটা বড় ব্যবস্থা নেব। সরাসরি হামলার কথা বলেনি, একটা ব্যবস্থা করব, এই নেব সেই নেব, কিন্তু সে 2 সপ্তাহ না 2 দিনের মাথায়, 2 দিনের মধ্যেই। এই হেয়ার সময় আসলে ট্রাম্প নেন না, আমরা দেখি ট্রাম্প আসলে অত সময় নেন না। এই হেয়ার উই গোর আসল আপনার যুক্তরাষ্ট্র কি বোঝাতে যাচ্ছে এখন? ঘটনা হচ্ছে কি, যুক্তরাষ্ট্র তো আসলে কথা না, এটা ট্রাম্পের কথা। যেহেতু ট্রাম্প ক্ষমতায় আছে এবং তাকে অনেক কিছু, যেমন যে ট্যারিফ যেটা সে দেশে দেশে দিছে, অনেক সময় সে তার হাউস অফ কংগ্রেসে এটার কোনো পাশ কাটিয়ে সে আদালতে পরে তো কিছু কিছু দেশে নিষেধাজ্ঞা উঠায় দেওয়ার কথা বলা হয়েছে। উনি আসলে কোনো কিছু বললে কারো ধার ধারে না, ওনার কাছে যেটা মনে হয় সেটাই সে করে। কিন্তু ওনারও একটা প্ল্যান থাকে, একজন বিজনেসম্যান, একটা ট্রাম্প এম্পায়ারের তিনি কর্ণধর প্রেসিডেন্ট হওয়ার আগে এখন পর্যন্ত। তো ট্রাম্প আপনার যে বিশাল এম্পায়ার, তার যে নির্বুদ্ধিতার ফলে তো এটা হয়নি, নিশ্চয়ই তার সেই প্ল্যানিং আছে। এবং প্ল্যানিংয়েরই একটা, আপনি অ্যাভেঞ্জার সিরিজের যদি কোনো মুভি দেখে থাকেন, ওখানে আপনার একটা ক্যারেক্টার ছিল লোকি, সে তাকে শোম্যান বলা হতো, সে সেমি গড তাকে বলা হতো, থরের সৎ ভাই। সে কিন্তু যখন পৃথিবীতে আক্রমণ করে, ওই সিনেমা অনুযায়ী মুভিটা আমরা দেখেছি, সে সবসময় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। সে যখন পৃথিবীতে আসলো, সে জার্মানির এক জায়গায় দাঁড়ালো, সেখানে বিশ্ব নেতারা ছিল, একটা পার্টি হচ্ছিল, সেখানে সে বাইরে দাঁড়িয়ে সে তার কি করবে, এখানে হামলা চালাবে নাকি, অনেকটা ক্যারেক্টার সেই রকম। তো এই হেয়ার উই গোর আসল মিনিংটা যদি আপনি ট্রাম্পকে বিশ্লেষণ করেন, ট্রাম্পের পূর্বের কার্যক্রম দেখেন, সে 2018 থেকে এখন 2025 পর্যন্ত সব কিছু মিলে আসলে এই হেয়ার উই গোকে একটা হুমকি নাকি আরও নিষেধাজ্ঞা? কারণ নিষেধাজ্ঞা এখানে কাজ করছে না, কারণ পুতিন নিজেই বলেছে যে নিষেধাজ্ঞার সাথে আমরা ওভাবে অভ্যস্ত হয়ে গেছি, এই নিষেধাজ্ঞা উঠায় দিল কি না উঠায় দিল কি আমাদের কিছু যায় আসে না। এখন কি এত বড় সিদ্ধান্ত, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোকে নিয়ে জড়িয়ে পড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে, এত বড় ঝুঁকি কি ট্রাম্প নিবে কিনা? এখানে আসলে একটা জিনিস, হিয়ার উই গোর আমরা যদি একদম মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মেলাতে চাই, তাহলে হয়তো স্বাভাবিকভাবে আমরা এটা যে কোনো কিছু কোনো একটা বিষয়ের আমাদের
এক ধরনের অভিব্যক্তি বা আমাদের যে আমরা জিনিসটাকে মানে কোনো শুরু করতে মানে ধরেন আমাদের একটা জিনিস, কিন্তু এইটা তো আসলে এই জায়গায় গিয়ে যখন ট্রাম্প বলবেন, ট্রাম্পের হিয়ার উই গো বলা মানে হচ্ছে একটা সিগনিফিকেন্স থাকে এখানে। এই ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ট্রাম্প যে ক্ষেত্রে আমরা সচরাচর ওনার এই শব্দটা আসলে আমি আপনাকে ব্যাখ্যা করতে পারছি না, কারণ ওনার ব্যাখ্যা, ওনার চিন্তা, যেমন আপনি কিছুক্ষণ আগে ইরানের কথা বলছিলেন, উনি ইরানকে 2 সপ্তাহ সময় দিয়ে 2 দিনের মধ্যে আক্রমণ করে বসছেন। আর আজকে এখানে যিনি হিয়ারুইকো বলছেন, হিয়ারুইকো তাহলে কোন পর্যায়ে যাবে, কি পর্যায়ে যাবে, এইটা আসলে এই মুহূর্তে আসলে বলা খুবই কঠিন। আপনার হিয়ারুইকো মানে কোনো একটা খেলা শুরু করব বা কোনো একটা পরিকল্পনা শুরু করে দিলাম আমরা। এটা আসলে উনি যেখানে 15 দিন সময় নিয়ে 2 দিনের মধ্যে আপনার 2 সপ্তাহ সময়ের মধ্যে 2 দিনের মধ্যে আক্রমণে যাচ্ছে, আর সেখানে হিয়ারুইকো বলার পর এটা আরো বেশি কথা, এটা আরো বেশি ইম্প্যাক্ট করা। এখন তার এই বিষয়টা আসলে খুব শঙ্কার বিষয়। আমি যেহেতু এখন রাশিয়ার কাছে কোনো ধরনের এখানে ব্যাখ্যা পাইনি বা কোনো ধরনের তার বক্তব্য আসেনি, তার আগেই ট্রাম্পের একটা বক্তব্য চলে এসছে, সেই হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে ট্রাম্প আসলে এক ধরনের একটা আশঙ্কা, নতুন করে একটা আশঙ্কার কথা আমাদের জানিয়ে দিলেন, একটা মেসেজ দিয়ে দিলেন। আর এই মেসেজটা আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে যে কখন কি হয়। কারণ আমি যেটা মনে করি এক ধরনের ট্রাম্পের থ্রেট, এক ধরনের মেসেজ, এবং ট্রাম্প যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। ট্রাম্পের হচ্ছে আপনার আবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিন্তু আপনার ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন, অন্যান্য মিত্রদের সাথেও কথা বলেছেন। তিনি তার কথা হচ্ছে একসঙ্গে আমরা শান্তি ও নিরাপত্তায় বড় অবদান রাখতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিশে। এখন একটা দেশের হয়ে তো ন্যাটো লড়ছে, সরাসরি না হলেও অস্ত্র দিচ্ছে, সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। এখন কি পোল্যান্ডের দায়িত্ব তো তাহলে আরো আগে নেওয়া হচ্ছে, যেহেতু পোল্যান্ড ন্যাটোর সদস্য। এখন ঘটনা হচ্ছে পোল্যান্ডে যদি আবার আপনার রাশিয়া আক্রমণ করে, তখন তো বিষয়টা একদম ঘোলাটে হয়ে যাবে, তখন তো রাশিয়ার উপরেও ড্রোন হামলা। এখন বিষয়টা হচ্ছে যদি ড্রোনের সংখ্যা একটা হতো, দুটো হতো, তাহলে আমরা বলতাম যে এটা ভুলে ঢুকে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে ঢুকে গেছে, কিন্তু এটা একটা ডজনস অফ বলছে। যখন ডজনস অফ বলে তখন এটা বোঝাই যায় যে এটা প্ল্যান, একটা পার্ট মধ্যে এটা যাচ্ছে। এখন নেক্সট টাইম যদি আবার হয়, তখন হিয়ারুইকো কি রেসপন্স করে, কি ধরনের রিপ্লাই আসে, সেটা এখন দেখার বিষয়। তবে আমার কাছে অনেকক্ষণ মানে সম্বন্ধে জানি না এখনো পর্যন্ত ট্রাম্পের এই প্রতিক্রিয়া বা এই ন্যাটোর এই অংশগ্রহণ, এই দূরে নিয়ে রাশিয়া এখন পর্যন্ত আসলে অফিস স্টেটমেন্টটা কি দেয় সেটা আমি এখন দেখার অপেক্ষায় আছি, কারণ সেটার উপর নির্ভর করছে আসলে পরবর্তী পদক্ষেপটা কে কি নিচ্ছে। আসলে ড্রোনগুলা কি ওই ইউক্রেনের দিক বিভ্রান্ত হয়েছে নাকি আসলে একটা মেসেজ দিচ্ছে, এখন সম্পূর্ণ এটা নির্ভর করছে রাশিয়ার স্টেটমেন্টের উপর। আমরা সেটা কি বলে সেটা দেখার উপর। আচ্ছা, আমরা আরেকটা খবর দিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, সেটা হচ্ছে আপনার ট্রাম্পের প্রভাবশালী বন্ধু বলা হতো যাকে চার্লি কাক, ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনার তার বয়স হয়েছিল 31 বছর, কিন্তু উনি মূলত ট্রাম্পের বন্ধু, প্লাস হচ্ছে বয়সের ডিফারেন্স অনেক ট্রাম্পের সাথে, কিন্তু তার নির্বাচনে প্রচারণা থেকে শুরু করে অনেক সাহায্য করেছেন এবং সে এই ক্যাম্পেইনিংগুলোই করে। একটা ইউনিভার্সিটিতে উনি বক্তব্য দেওয়ার সময় এই আততায়ীর হাতে নিহত হন। আর এই জন্য ট্রাম্প গভীর শ্রদ্ধা এবং শোক প্রকাশ করেছেন, এবং সম্মানে রবিবার পর্যন্ত, আপনার বুধ থেকে রবিবার, তার মানে বুঝতে পারছে অর্ধনমিত রাখা হবে আপনার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের কিন্তু একসময় জনপ্রিয়তার উপর থেকে আপনার কামালা হ্যারিস উঠে গিয়েছিল, তারপরে নেভাদায় এক প্রচারণা করতে গিয়ে হামলার শিকার, কানের পাশ থেকে গুলিটা চলে যায় ট্রাম্পের। আবার সামনে নির্বাচনের একটা আবহ এখন থেকে তৈরি হচ্ছে। আসলে ঘটনাটা কি সত্যি আততায়ীর হাতে নাকি আপনার কোনো ইঙ্গিত বহন করে, কারণ ট্রাম্পের খুব কাছের লোক। এখন বিষয় হচ্ছে, আমি কালকে রাতে যখন রাতের দিকে এটা ব্রেকিং আসলো, তখন আমি দেখলাম যে তখন আমি আসলে স্বাভাবিকভাবে বুঝতে পারিনি, যে পরে যখন সকাল হতে হতে জিনিসটি আরও বেশি দেখা যায় ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, মানে এমন ঘনিষ্ঠ, ট্রাম্প যে তরুণ প্রজন্মকে আকর্ষণ করার জন্য, ওদের মধ্যে ট্রাম্প নিয়ে আগ্রহ তৈরি করার জন্য
সোশ্যাল মিডিয়া ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল একটা ভূমিকা ছিল এবং ক্যাম্পেইনের সময়, এবং ট্রাম্প কিন্তু বিভিন্ন সময় স্বীকার করেছে, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। উনি দ্য চার্লি কাক শো করতেন, তারপর ফক্স অ্যান্ড ফ্রেন্ডস এর সহ উপস্থাপক ছিলেন, সহ উপস্থাপক ছিলেন, এবং তার তৈরি একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটি আসলে ট্রাম্পের জন্য একটি বড় ধরনের ক্যাম্পেইনের সময় বড় ধরনের কাজটা করে দিয়েছে, সেটা হচ্ছে তরুণ প্রজন্মের ভোটারদেরকে এবং বিভিন্ন থেকে যারা আসলে ভোট দেবেন কিনা, ভোটের যাবেন কিনা, এই প্রজন্ম বা এই অংশের মানুষগুলোকে আসলে তার একটা সমর্থনের ইয়েতে নিয়ে আসা এবং ট্রাম্পের জন্য এই ভোটগুলো আদায় করে দেওয়া, এই একটি বিশাল কাজ কিন্তু। কারণ আমেরিকা আপনারা জানেন যে ফেডারেল যে ভোটগুলো, সেই ভোটগুলো কিন্তু খুবই ফ্লটিং ভোটগুলো, বিভিন্ন স্টেপ, এই ভোটগুলো কিন্তু খুবই ম্যাটার করে, যার ফলে এই জায়গাটায় কিন্তু তার একটা বিশাল ভূমিকা ছিল। এবং স্বাভাবিকভাবে এই ট্রাম্পের এই যে তার মৃত্যুতে ট্রাম্পের যে শোক, এটা স্বাভাবিকভাবে এটা তার একটা বিশাল ক্ষতিই বলা চলে। এবং একটা জিনিস আপনি বলছিলেন যে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ভোটে হামলা হয়েছিল, এবং এটা স্বাভাবিকভাবে হতেই পারে যে মানে একটা মানুষের উপর আক্রমণ হয়েছে, ভোটের তার একটা প্রভাব পড়তেই পারে। এটা স্বাভাবিকভাবে আমরা দেখি বিভিন্ন দেশে এই ভোটের সময়কালে এই ঘটনাগুলো কিন্তু আপনার প্রভাব ফেলে, এটা হতে পারে, প্রভাবটা ফেলতে পারে। এখন বিষয় হচ্ছে এখানে এই যে পরপর দুটি ঘটনা যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি, তাহলে এটা স্বাভাবিকভাবে যে কোনো কারো, শুধু সাংবাদিক বলে না, যে কোনো কারোই মনে হতে পারে দুইটা ঘটনার মধ্যে সম্পর্ক আছে কিনা, যে ট্রাম্পের কারণে বা ট্রাম্পকে সমর্থন দেওয়ার কারণে তার উপরে হামলা হলো কিনা। এখনো পর্যন্ত কিন্তু লাস্ট আমি যেটা জানি, এখনো পর্যন্ত পুলিশ সরাসরি সন্দেহভাজন কাউকে বলেছে, বাট তাকে নিয়ে আবার একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। মানে আমেরিকান মিডিয়া দেখলাম যে এটা একটা কনফিউশন ক্রিয়েট, যে আসলে ঠিক সেই সন্দেহভাজন কিনা এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি, হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে সেটা তাকে। এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এই একই দুইটা ঘটনা, ট্রাম্পের উপর হামলা এবং তার একজন সমর্থক বা তার একজন কর্মীর উপরে হামলা, আসলে কর্মী খুবই ভিআইপি কর্মী, যার ইমপ্যাক্ট আপনার তরুণ ভোটারদের, ভোটারকে যে আকৃষ্ট করেছে, মনোযোগ, যে একটা ট্রাম্প নিয়ে যে একটা চিন্তা তৈরি করেছে, সেই ধরনের একটা লোককে যখন গুলি করে হত্যা করা হয়, আসলে প্রশ্ন জাগে যে ট্রাম্পের আসলে এই এখনো কিন্তু ট্রাম্পের নির্বাচনী 1 বছর এখনো, মানে সরকার নতুন করে ক্ষমতায় আসার 1 বছরের ইতে এখনো যায়নি। সুতরাং এই যে বিষয়গুলো একসাথে 1 বছরের মধ্যে ঘটে যাওয়া, 1 বছর কম সময়ের মধ্যে ঘটে যাওয়া, তো এই বিষয়গুলো আসলে এক ধরনের আমার কাছে যেটা মনে হচ্ছে সম্পর্ক থাকতে পারে। এখন ইনভেস্টিগেশন হয়তো বলবে যে দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। আমরা আসলে ওই ঘটনার এখনো ট্রাম্পের এখনো আমাদের কাছে কিন্তু সেই ফলো আপটাও ভাবে আসেনি, ট্রাম্পের উপর সেই আক্রমণের সেই ফলো আপটা। মানে আসলে হয়তো আপনি শর্ট ইয়েতে কাউকে হয়তো অ্যারেস্ট করেছেন, বা এর পিছনের কারণটা কি, এই যে বড় বিষয়টা, সেটা কিন্তু আসেনি। আর সেটা কিভাবে একটা জিনিস, এখানে তখন একটা জিনিস থেকে যায়, প্রশ্ন থেকে যায়, আসলে একটা আমেরিকার মতো একটা দেশে, মানে এটা সাধারণভাবে অন্য কোথাও হলে হয়তো আমরা এইসব হলে আমরা বিভিন্ন দেশে আমরা হয়তো স্বাভাবিকভাবে, কিন্তু আমেরিকার মতো একটা দেশে আসলে একজন প্রেসিডেন্ট প্রার্থীর উপর হামলা এবং পরবর্তীতে তার একজন ঘনিষ্ঠজনের উপরে হামলা করে তাকে গুলি করে মেরে ফেলা। হ্যাঁ, আমেরিকাতে অনেক ধরনের এই ধরনের গোলাগুলির ঘটনা আমরা দেখি, বন্দুকযুদ্ধ, এবং আমার পৃথিবীর সর্বোচ্চ বন্দুকযুদ্ধ কিন্তু আমেরিকাতে হচ্ছে। কিন্তু যখন একটা ভিআইপি পারসনের ক্ষেত্রে হয়, তখন আসলে একটা প্রশ্ন আসলে এখানে থেকে যায়। আচ্ছা, এটা আমরা যত সময় যাবে আসলে খোলাসা হবে, এটা কি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা কিনা বা কোনো ধরনের, কারণ আমেরিকায় তো বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন মতের ধর্মের মানুষের বসবাস এখন, আর ওখানে আপনার ফ্রি লাইসেন্স, আপনি অস্ত্র লাইসেন্স খুবই, দোকানে আমরা যেমন এখানে চাল ডাল কিনি, ওখানে আপনি ক্ষেপণাস্ত্র পর্যন্ত কিনতে পারবেন, এই ধরনের লাইসেন্স করতে হবে। তো সবার কাছে নিরাপত্তার জন্য আপনার অস্ত্র এবং প্রচুর অস্ত্র বিক্রি নিয়ে প্রচুর ওবামাও আপনার কড়াকড়ি করেছে। ওরা আসলে অস্ত্র নিরাপত্তার জন্য এই যে পার্সোনাল ক্যারি করার জন্য লাইসেন্স দেয়, কিন্তু এটা আসলে ক্ষেত্র বিশেষে একটা সামাজিক যেই নিরাপত্তার বিঘ্ন ঘটা, এইটা তাদের আবার একটা ধরনের টেনশন আছে, তারা এটা চিন্তা করছে, বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, বিভিন্ন মানবাধিকার সংস্থা, ওখানকার মানব সংস্থা, এবং আপনার ওবামার সময় অনেক কড়াকড়ি করে। এখন এই যে শুধুমাত্র অস্ত্র দিলেই তো আসলে এই বিষয়টা, অস্ত্রটা আসলে ব্যবহার করার একটা কার হাতে দিচ্ছে না। এখন এই বিষয়টার মধ্যে আসলে আমেরিকানদের একটা, আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন ওদের সোশ্যাল লিডার যারা আছে, তাদের মধ্যে এই ধরনের এইটাকে একটা নিয়ন্ত্রণ করার একটা, কিন্তু একটা বিষয় হচ্ছে ওরা আসলে এতটাই ডেমোক্রেটিক আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেয়। তো এই বিষয়টা আসলে তারা অনেক বছর ধরেই এই সমস্যাটাই আছে,
এবং এই যে অনেক বছর ধরে তারা এই ধরনের সমস্যাটা ফেস করছে, তারা আসলে বের হয়ে আসতে পারছে না। কারণ তাদের কিন্তু আপনি দেখবেন কিছুদিন পরপরই একটা 3 জন 4 জন করে গোলাগুলিতে স্কুলে একটা ঢুকলো, স্কুলে ঢুকে আপনার একটু মন খারাপ, একটু হতাশ, ওখানে গিয়ে একটু গুলি করছে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি গণমাধ্যমে বিষয়গুলো আসছে, এবং তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে এক ধরনের দুশ্চিন্তায় আসে। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা প্রথম সাবজেক্টে ফিরে যাই, যেটা ট্রাম্পের কথা, হিয়ার উই গো যেন শান্তির পথে হয়, এটা জোরে শান্তির পথে না হয় অন্য কোনো পথে হয়। ট্রাম্প কি ইঙ্গিত করেছেন আমরা ঠিকভাবে জানি না, কারণ ওনাকে আবার বলছি প্রেডিক্ট করা খুবই অসম্ভব। উনি সবসময় হাইলাইট হতে চান। যদি ভালো অর্থ বলে থাকেন ভেরি গুড বিশ্বের জন্য, আর যদি ওনার ইঙ্গিত অন্যরকম হয়, ফ্রান্সের ম্যাক্রো এবং ইউরোপীয় প্রেসিডেন্টের সাথে ওনার যে ফোন আলাপ, আর রাশিয়া যদি আপনার রাশিয়ার আসলে পুতিন তো প্ল্যান করে সবকিছু করে, ওনার স্টেটমেন্টের জন্য আমরা বসে আছি, ওনারা রাশিয়া অফিসিয়ালি কি বলে পোল্যান্ডের ড্রোন আমরা যেটা বলছি হিয়ার উই গো ফর পিস হলে সেটা সবচেয়ে ভালো। আমরা আশা করছি সেটা আসলে এক ধরনের সবচেয়ে আমরা যেটা আকাঙ্ক্ষা করছি যে হিয়ার উই গো ফর পিস এই শব্দটা আসলে বলবে, ওরা বা না বললেও সেটা সেদিকে ধাবিত। কারণ এই যুদ্ধটা আসলে সামগ্রিকভাবে আমরা আগেও আলোচনা করেছি, এই যুদ্ধটাতে কোনো না কোনোভাবে বাংলাদেশ এই সাবকন্টিনেন্টাল কোনো না কোনো ভাবে জড়িয়ে যাচ্ছে। আমার যেহেতু আমার এখানে অনেক ধরনের বাণিজ্যের অনেক ধরনের চিন্তা আছে, এই মুক্ত বাণিজ্য অর্থনীতির এই ওপেন মার্কেটে কিন্তু অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে। সুতরাং এই যুদ্ধটা আমি কখনোই কাঙ্ক্ষিত বলবো না। আর এটা যদি মানে ইউরোপ জুড়ে ছড়িয়ে যায়, এটা যদি এটার সাথে আরো দেশ জড়িয়ে পড়ে, স্বাভাবিকভাবে আমাদের মতো দেশগুলো যারা আসলে খেটে খাওয়া মানুষের দিন চলে, সংগ্রাম চলে, এই দেশ কখনোই আমরা চাইবো না যে আমরা আসলে এই ধরনের কোনো কিছুতে ইনভলভ মানে পৃথিবীতে কেউ কোনোভাবে ইনভলভ হোক বা এই ধরনের যুদ্ধ শুরু। আমি হিয়ার উই গো ফর পিস, আমি এই জিনিসটা খুবই আশা করছি, এবং আশা করছি এটার এরপরে পরবর্তীতে কোনো ধরনের যুদ্ধের দিকে যাবে না। আমি আপনার ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় যে ট্রুথ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল, তা তিনি যে বক্তব্য দিয়েছেন এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। উনি যদি ওনার কথাটা আমি বাংলায় বলি তাহলে হবে, রাশিয়া কেন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করছে ড্রোন দিয়ে, শুরু হলো এই হিয়ার উই গো, শুরু হলো। এখানে আমরা শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটি শান্তিপূর্ণ পৃথিবী। আমরা সবসময় বলে থাকি শান্তি না হলে আপনি কোনো কার্যক্রম ঠিকভাবে, আপনি ব্যবসা হলে ব্যবসা চালাতে পারবেন না। আপনি যদি শান্তি না থাকে আপনার চারপাশে, আপনি মানসিকভাবেও ঠিক থাকতে পারবেন না, এফেক্ট আপনার ঘরেও আসবে, আপনি পৃথিবীর যে কোণায় থাকেন না কেন। তো আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আমাদের আজকের প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা যদি কোনো কিছু জানতে চান আমাদেরকে কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করব সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।